মাথাটা এত ব্যথা করতেছে। আরে ওয়াল্লাহ, আল্লাহ। ও বাজান, বাজান একটু এদিকে। ও বাজান, আমার পাওটা খুব ব্যথা করতেছে, একটু চাইপা দিয়ে যাবি? আমি পারুম না, আমার কলেজে যাওয়ার দেরি হয়ে যেতেছে। তুমি তোমার বড় ছেলেরে বলো তোমার হাত পা টিকা দিতে। তা দিবি কেন? এই মায়ের প্রতি কি তোর কোনো মায়া আছে? না, নাই। মায়া শুধু তোমার ওই বড় ছেলেরই আছে, তাই না? হ্যাঁ আছেই তো। থাক, তোর হাত পা টিপন লাগবো না, তুই যাওয়ানোর সময় তোর বড় বাইরে ভাড়ায় দিস। ঠিক আছে, তোমার আদরের সৎ ছেলেটাকেই পাঠাই দিতে। ওই তুই এটা কি কইলি? হ্যাঁ, দুলাল আমার গর্বের সন্তান না হইলো সে আমার বড় সন্তান, তোর বড় ভাই। হ্যাঁ ভাই, তবে সৎ ভাই। আল্লাহ, এ আমি কেমন সন্তান জন্ম দিলাম, সেই ছেলে মায়ের কষ্টটাও বুঝে না। এই যে মায়ের বড় ছেলে, তোমার মা তোমাকে ডাকছে। ওমা, ওমা কি হয়েছে? তুমি এভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে? বাপরে, মাথার ব্যথাটা একটু বাড়ছে, তাই এমন লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পা টিপা দিতেছি, তুমি আরাম করো মা। আমি ভাই 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 না ও বাপ, তোর আর হালালের গায়ে তো একই বাপের রক্ত, তাহলে হালাল তোর মতো হইলো না কেন? কি যে করো না মা, আলাল এখনো ছোট মানুষ, বয়স হলে দেখবা সব ঠিক হয়ে গেছে। আলাল আমার পেটের সন্তান হইল, আমার প্রতি ওর মায়া মমতা আদর কোনো কিছু নাই। ও খালি সব সময় সয় সম্পত্তির খোঁজ খবর নেয়, আমার কোনো খোঁজ খবর নেয় না। আর তুমি? মা আমার সম্পত্তি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? রহিম চাচা, আমাদের চা দাও। পরে আচ্ছা বন্ধু, তোর ওই সৎ ভাইটার খবর কি রে? আর বলিস না, সারাক্ষণ শুধু জ্ঞান দান করে আর আমার গতিবিধির উপর নজর রাখে। তাই নাকি? তোর বাড়ির উপরে তোর সৎ ভাইয়ের এত অধিকার কেন? আর বলিস না, মায়ের আদর আর আশকারা পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে। বড় ভাই দেখে সহ্য করে নিচ্ছে। আশ্চর্য, তোর মা দুলাল ভাইয়ের সৎ মা থাকা সত্ত্বেও তোর সাথে তোর মা দুলাল ভাই এত ভালোবাসে। শুধু কি মাই ভালোবাসে, বড় ভাইও মা বলতে অজ্ঞান। চাচা, সিগারেট দাও তো। সালার কলেজে একটা মেয়ে দেখছি, বুঝছো? মেয়েটা খুব জোস, বাট ওর নাম্বারটা আমি ম্যানেজ করতে পারিনি।
কি ব্যাপার, খালি ব্যাগ নিয়ে ফিরে এলে যে? তুমি বাজারে যাও নাই? মন চাইলো না তাই গেলাম না। এটা কোনো কথা হলো? কি হয়েছে বলো তো? কি হয় না সেটা বলো তো। যে ভাইটারে নিয়ে আমি স্বপ্ন দেখতাম পড়াশোনা করে অনেক বড় অফিসার হইব, আর সেই ভাইটা কিনা সি 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 সি। কি হয়েছে? আলাল আবার কি করলো? কি করে নাই সেটা বলো তুমি। কলেজ ফাঁকি দিয়া বন্ধু বান্ধব নিয়া চায়ের দোকানে বসে চা খাইতেছে আর সিগারেট খাইতেছে। কি বলো এসব? আলাল সিগারেট খাওয়া শুরু করছে? ওকে তো শাসন করা উচিত। শাস্তি দেওয়া উচিত। আজকে আহুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। না না, তুমি ওকে কিছু বলতে যেও না, তুমি তো ওর বড় ভাই। বড় ভাই হচ্ছে দেখে কি আমি শাসন করতে পারবো না ছোট রে? এটা তুমি কোনো কথা বললা? ঠিক আছে, তুমি ওকে শাসন অবশ্যই করবে, কিন্তু শোনো, তুমি আজ যা দেখছো তা যদি ও জানতে পারে তাহলে কিন্তু লুকিয়ে খাবে না। লুকিয়ে খাওয়ার ভয়টা যদি একবার ভেঙে যায় তখন লুকোচুরি থাকে না, তখন তোমার সামনেই খাবে, দেখো। ঠিক আছে, তুমি বাড়ির বউ, পড়াশোনা জানা শিক্ষিত মাইয়া, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। খিদা লাগছে আমার, কিছু খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আমি খাবার রেডি করতেছি, আর তুমি এসব নিয়ে একদম টেনশন করো না, আমি দেখতেছি বিষয়টা। এই আলাল, দাঁড়াও। কি হয়েছে ভাবি? তুমি কি সিগারেট খাওয়ার অভ্যাস করছো? চুপ করে আছো কেন? তাহলে আমি কি বুঝে নিব যা শুনেছি তাই সত্যি? তোমাকে কে বলেছে এইসব কথা? দেখো আলাল, তুমি মোল্লাবাড়ির ছেলে, আর এই মোল্লাবাড়ির একটা সুনাম আছে। আমার মরহুম শ্বশুর আব্বাজান যেমন সবার কাছে সম্মান পেতেন, তেমনি তোমার বড় ভাইকেও কিন্তু এই গ্রামে সবাই সম্মান করে, তেমনি সবাই তোমাকেও সম্মান করবে, আর এই সম্মান ধরে রাখার দায়িত্ব তোমার। ভাবি, মোল্লাবাড়ির সম্মান ক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ আমি করিনি। সিগারেট খাওয়াটা খারাপ কিছু নয়, সবাই খায়। হ্যাঁ খায়, কিন্তু বয়সের একটা ব্যাপার থাকে। তাছাড়া আজ সিগারেট খাচ্ছ, কাল হয়তো অন্য কোনো নেশায় আসক্ত হবা। ভাবি, হ্যাঁ রে ভাই, নেশা এমন একটা জিনিস, সেটা যদি একবার কাউকে পেয়ে বসে সেখান থেকে এত সহজেও বেরিয়ে আসা যায় না। তোমাকে নিয়ে তোমার ভাইয়ের অনেক স্বপ্ন, তুমি পড়াশোনা করে অনেক বড় অফিসার হবা। মূর্খ ভাই আবার আমাকে নিয়ে স্বপ্নও দেখে? কেন দেখবে না, সে তো তোমার বড় ভাই। হ্যাঁ, বড় ভাই, কিন্তু সৎ ভাই। এমন কথা বইলো না ভাই, তোমার ভাই শুনলে খুব কষ্ট পাবে। কষ্ট পেলেও এই মোল্লাবাড়ি ছেড়ে সে কোনোদিনই যাবে না। এই কথা বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? সম্পত্তি, মোল্লাবাড়ির বিশাল সম্পত্তি, লোভ আছে না? আস্তে কথা বলো, তোমার ভাই শুনতে পারলে কষ্ট পাবে। ভাই হয়ে তো ভাইকে চিনতে পারলা না, তোমার ভাইকে চিনি আমি। যাই হোক, তোমার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, যদি পারো সিগারেট খাওয়া ছেড়ে দিও। একটু কি মাথা ব্যথা কম লাগে মা? হ্যাঁ, মেলা আরাম লাগতেছে। কি ব্যাপার, শাশুড়ি মায়ের মাথা থেকে পাকা চুল বাঁচতেছ? আরে পাকা চুলে আমার মারে সুন্দর লাগে। জি না, আমার শাশুড়ি মায়ের মাথায় পাকা চুল থাকলে সবাই বলবে বুড়ি মা, এটা কি আবার ভালো লাগবে? কি ব্যাপার মা, তুমি আসতেছো কেন? তবে কথা শুনে আসতেছি। আচ্ছা ওই সোনিয়া, আলালের সাথে কি তোমার ওই বিষয়টা নিয়ে কথা হয়েছে? কেন বাবা, আল্লাহ কি আবার কিছু করছে? না মা, ও ও কোনো বিষয় না আর কি, ওই যে আলালের পড়াশোনা কেমন যাইতেছে এই আর কি। কথা হইছে, আলাল ভীষণ লজ্জিত এই ব্যাপারে, আর সরিও বলছে। আমি জানতাম আলাল তোমার কথা শুনবো, ও তোমার সাথে বেয়াদবি করবো না। দেখতে হইব না আলাল কার ভাই। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাই বলে কথা, ভদ্রতা তো ওর মধ্যে থাকতেই হবে। আচ্ছা আমি তাইলে তো আরোতে গেলাম। হ্যাঁ এখনই যাইবা? ওই যে 10 ট্রাক মাল আইতেছে, তো না গেলে আবার উল্টা পাল্টা কোয়া যায় না। আর মা ওই কিছু লাগলে ফোন দিও। গেলাম। আচ্ছা সাবধানে যেও। হ্যাঁ। যাবে না।
ব্যাপার? তার দোকানে বৈশা বৈশা তোমরা রহিজ মোল্লার গুণগান গাইতেছ, খুব প্রশংসা করতেছ, ব্যাপারটা কি? ভালো মানুষের প্রশংসা তো করতেই হবে কাকা, ভালো মানুষের প্রশংসা না করলে তো আর হবে না। ভালো লোক না? ভালো লোক আছিল। আরে মিয়া, কেমন ভালো মানুষ আছিল সেটা আমার সাইডে তো তোমরা ভালো জানো না। তোমরা তো কিছুই দেখো নাই, আমি দেখছি। আমার তো ছোটকালের বন্ধু আছিল রহিজ মোল্লা। এই রহিজ মোল্লা ছিল একটা মিথ্যাবাদী, প্রতারক। আরে মিয়া, এই রহিজ মোল্লা বিন গায়ে একটা বিয়া করে রাইখে আসে, এটা তার পরিবারও জানে না। যখন রহিজ মোল্লা মারা যায়, তখন এই দুলালের মা, দুলালের অসুস্থ মা দুলালের নিয়ে আসে মোল্লা বাড়িতে তাদের অধিকারের জন্য। আর আলালের মা এ তো বোকা শোকা মানুষ, সে কি করলো, সতীনটে মাইনা নিল। তার কিছুদিন পরে দুলালের মাও মারা যায়, আর দুলাল হইয়া যায় আলালের মায়ের বুকের ধন। শুনো মিয়া, দুলাল হইল আলালের সৎ ভাই। এই আলাল দুলালরে কখনো তার সম্পত্তির ভাগ দিবে না, এই কথাটা তোমরা মিলাই নিও। খবরদার চাচা, আর একটা উল্টাপাল্টা কথা বলবেন না আপনি। আড়াল থাইকা আমি এতক্ষণ সব কথাই শুনছি। আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম আলাল আমার সৎ ভাই। মা দুইটা হইতে পারে, কিন্তু আমরা কি ভাই না? হ্যাঁ ভাই, কিন্তু সৎ ভাই। ধরে নিলাম আপনার কথা অনুযায়ী আমরা সৎ ভাই, কিন্তু আমাকে শরীরে তো একই বাপের রক্ত। হ্যাঁ, আপনার সমাজের মধ্যে কিছু লোক আছে যারা সৎ ভাই সৎ বোন বারবার এগুলা বইলা বইলা সম্পর্কের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি করে। আর আপনার মতো এসব লোক যারা কি বোধ তা করে আমি ঘৃণা করি। দুলাল, মুখ সামলায় কথা বল। আমি কিন্তু এই গ্রামের মেম্বার, তাছাড়া আমি তোর বাপের বন্ধু বটে। হ্যাঁ, আপনি বন্ধু, আমার বাপের বন্ধু। তো বন্ধু হইয়া বন্ধুর কিভাবে গিবত গায়ে বেড়াইতেছেন আপনি? হ্যাঁ, তার সংসারে কিভাবে আপনি আগুন লাগানোর চেষ্টা করতেছেন? তুই কিন্তু রীতিমতো আমার সাথে বেয়াদবি করতেছস। আমি আপনার সাথে বেয়াদবি করতেছি না, আমি আপনার কথার পাল্টা জবাব দিতেছি। আপনিও তো 2 বিয়ে করছেন। কি চাচা, 2 বিয়ে করছেন না? আপনি আপনার সংসার নিয়ে ভাবেন, আমাকে সংসার নিয়ে তো ভাবার কিছু নাই আপনার। আমার বাপ হয়েছে রহিস মোল্লা, যিনি একজন প্রতিবাদী কণ্ঠ ছিল, অন্যায় অপরাধ সহ্য করতো না। এতদিন তোর কথা আমি ভাবিনি রে দুলাল, তবে আজ তুই যে আমার সাথে বেয়াদবি করছস না, আমার চোখের দিকে তাকায় কথা বলছস না, এখন থেকে তোকে নিয়ে, তোর পরিবার নিয়ে আমার ভাবতে হইল। কি রে বাপ, কি এত চিন্তা করতেছস? কিছু কি হইছে? না মা, কিছু হয় না, এমনি আর কি। কিছু হয়নি বললেই হলো? আমি লক্ষ্য করতেছি তুমি গতকাল রাতে একটুও ঘুমাওনি, সারাক্ষণ শুধু চটপট করছো। বললাম তো কিছু হয় নাই। সোনিয়া আলাল কবি আলালোর ঘরেই আছে। ওটা একটু ডাকো তো, কথা আছে ওর লাগে। ও বাজান, হ্যাঁ। আলাল আবার কিছু করে নাই তো? না মা, কিছু করে নাই, কিছু যাতে ভবিষ্যতে না করতে পারে এই জন্য সতর্ক করতেছি আর কি। ভাইয়া, তুমি আমাকে ডাকছো? আরে ভাইয়া, আমি তোরে ডাকছি। আইসা লাল, তোরে তো আমি সেই ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি। আমি কি কোনো সময় তোর গায়ে হাত তুলছি? না। আচ্ছা বাবা, তুই আমার কাছে কিছু একটা চাইছস, পাস নাই, এরকম কোনো ঘটনা ঘটছে? না। তুমি আলালকে এসব কথা কেন বলছো? হ বাজান, তুই এইসব কথা ওরে জিগাইতেছস কে? মা, এইসব প্রশ্ন করতেছি এই কারণে, ভবিষ্যতে যাতে এই প্রশ্নগুলো যাতে না আসে, এই কারণে প্রশ্নগুলোর আজকে আমি কবর দিয়ে দিতেছি। হালাল, মানে আমি কি তোর সাথে কোনোদিন এমন কোনো ব্যবহার করছি যে তুই কষ্ট পাইছস? না। এত প্রশ্ন করছো কেন আজকে? কি হয়েছে আজকে তোমার? না রে ভাই, আমার কিছু হয় নাই। তবে একটা কথা মনে রাখিস, যে যাই হোক আমরা দুইজন কিন্তু ভাই, আপন ভাই। আমি আমার প্রশ্নের উত্তরগুলো পাইছি রে ভাই, মনের মতো অনেক শান্তি লাগতেছে, শান্তি লাগতেছে। মা, সৎ ভাই কি কখন আপন ভাই হয়? ভাই যদি ভাইয়ের মতো হয়, তাহলে সেখানে সৎ ভাই আর আপন ভাই বলে কোনো প্রশ্ন থাকে না। মায়ের কোনো বিকল্প নাই যদি মা মায়ের মতো হয়।
সেখানে সৎ মা বললেও কোনো বিষয় থাকে না। এই যে আমারে দেখ, আমি দুলালের ছোট মা, কিন্তু আমি কি কখনো দুলালের আলাদা করে দেখছি? দেখি নাই, কারণ আমি মা। তেমন দুলালও তোর ভাই, বড় ভাই। কিন্তু মা, সৎ ভাই যদি সম্পত্তি লোভে ভাইকে ভাই মনে না করে, তখন সেই ভাইকে সৎ ভাই বলে ঘৃণা করবে নাকি বড় ভাই মনে করবে? আলাল, আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি তোমার ভাইয়ের সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। কি ব্যাপার, তুমি হঠাৎ সম্পত্তির দলিলপত্র নিয়ে বসছো? আব্বাই তো প্রচুর সয় সম্পত্তি রেখে গেছে, কোনো সময় দেখার প্রয়োজন মনে করি নাই, পুরো মনে হইলো তাই দেখতেছি দলিলগুলোর কি অবস্থা। আমি কয়েকদিন যাবৎ লক্ষ্য করতেছি তুমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করতেছো। প্রতিটা মানুষের ভিতরে এক রূপ, বাহিরে আরেক রূপ, মানে এক না, আকাশ পাতাল তফাৎ। যদি এক হইতো তাইলে ভালো মন্দের বিচারটা মানুষ করতে পারে। আরে সর্বনাশ, বাজান এটা কি করে রেখে গেছে? কেন, আব্বাজান নিশ্চয়ই তোমার নামে এক কানা করেও লিখে যায়নি? আরে না না, ওইরকম কিছু না, মানে স্থাবর মানে জমির যা সম্পত্তি আছে সব কিছু তো মানে বাবা আমার নামে লিখে দিছে। বলো কি? অবশ্যই বাবা ভুল করেননি। আলালের উড়নচণ্ডী ভাব দেখে বাবা তোমার নামেই লিখে গেছে। আর ওর নামে লিখে দিলে যদি ও সম্পত্তি সব নষ্ট করে ফেলে দেয়, ওনার হয়তো তোমার উপর বিশ্বাস আছে, তোমার নামে সম্পত্তি লিখে দিয়েছে, হয়তো তুমি তোমার ছোট ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত করবা না। তুমি ঠিকই কইছো, আল্লাহ জানো এই ভাবনা আমার মনে কোনোদিন না আনে। কাজ করো, এই দলিলগুলা তুমি একটু সাবধানে রাখো, তাও লগে লগে যাতে দিতে পারো, ঠিক আছে? নিয়ে যাও। ঠিক আছে, সাবধানে রেখো। আব্বা কি মনে করে আমার নাম লিখে দেখি কি হয় কপালে। ওই দিনের দোকানের সামনের ঘটনার পর থেকে আমার চোখের ঘুম হারাম করে ফেলাইছে। রইস মোল্লা 2 দিনকার পোলা আমার দিকে তাকাইয়া চোখ বড় বড় কইরা চোখের সামনে আঙ্গুল তুলে কথা বলে। এই অপমান আমি কোনোভাবে সহ্য করতে পারতাছি না। হ্যাঁ মেম্বার সাহেব, আমরা এদিনকে তাই তো দেখলাম। রইস মোল্লার 2টা পোলার একটা পোলা মানুষ হইল না। একটা হইছে হারামি বেয়াদব, আর একটা হইছে গাঞ্জট্টি লাপাঙ্গা। ওই হারামি দুলাইলারে শিক্ষা দিতে হইলে আমার ওই গাঞ্জট্টিটারে দরকার। ওই গাঞ্জট্টিটারে দিয়া 2 ভাইয়ের সুখের সংসারের ভিতরে আমি এমন প্যাঁচ লাগামু, সেই প্যাঁচ আজরাইলেও ছুড়াইবার পারবো না। আমার নাম হইল রঞ্জু মেম্বার। আপনি তো আপনার শয়তানের বুদ্ধি দিয়ে মেম্বার হইছেন। কি কইলি? উঠ, উঠি, খাড়া। বেশি আস্পর্ধা বাইরে গেছে না, বেশি সাহস হয়ে গেছে, হারাম খোর কোনা গিয়ার কাটা গায়ে লবণ ছিটাইতে আইছস। বেশি কথা কবি না, একবার বেশি কথা কইলে কিন্তু আমি তোর আরো মারবো। আমি তো সত্য কথা বলছি। সত্য কথা? এইরকম সত্য কথা আর কখনো কবি না, কথাটা যেন মনে রাখে। আর আমি ইউনিয়ন পরিষদে যাইতেছি, কেউ আসলে ইউনিয়ন পরিষদে পাঠাই দিবি, ওখানে আমার কাজ আছে। হ্যাঁ হ্যালো, কই তোরা? আমি ইউনিয়ন পরিষদে আসতেছি। থাক ওইখানে থাক, আমি আসতেছি। ওই চেয়ারম্যান সাহেব আসছে নাকি? আসছে? ও আচ্ছা ঠিক আছে, আমি আইতাছি।
আচ্ছা রে, রাখো, খাও বাবা খাও। আরে এই যুগের পোলা বয়ান সিগারেট খাওয়ার দোষের কিছু না। তা তুমি কেমন আছো? তোমার মা কেমন আছে বাবা? ভালো নেই চাচা, মা প্রায়ই অসুস্থ থাকে। তাই নাকি? তো যাক, আসলে তোমার মা বাইসা থাকতে থাকতে যা করার কইরা না। ও বুঝতে পারছি, তুমি মনে হয় আমার কথাটা বুঝতে পারো নাই। আমি তোমারে কইতে চাইছিলাম তোমার বাবার বিশাল সয় সম্পত্তি যা আছে না, এগুলার ভাগ বাটোয়ারাটা কইরা ফেলাও। চাচা, বড় ভাই আছে না, যা করার উনিই করবে। করবো তো ঠিকই, কিন্তু তোমার সৎ ভাই সে আগে নিজের পাল্লাটারে ভারী করব, তারপর হয়তো যদি কিছু থাকে তাহলে তোমাদেরকে দিলে দিব, না দিলে নাই। সম্পত্তির কথা ভাবছি না চাচা এখন। যখন ভাববো তখন আপনাদেরকে নিয়েই বসবো। বুঝতে পারছি তোমার এখন নেশা ধরছে। যাও, তবে একটা কথা মনে রাখো, ওই দুলাল কিন্তু তোমার মার পেটের ভাই না, তোমার সৎ ভাই। এই কথাটা মাথায় রাখো। মাত্র তো ইঞ্জেকশনটা ফুস করলাম, রিঅ্যাকশন করতে করতে তো একটু সময় লাগবে। মা, তোমার লেগে এই শাড়িটা আমি পছন্দ করি। তোমার পছন্দ হয় কিনা? দেখি আমার বাজারে কি আনছে আমার লেগে। ও বাজান, হ্যাঁ। তুই তোর বিধবা মায়ের লেগে রঙিন শাড়ি আনছস? মা, তুমি না সেই আদি যুগে পড়ে আছো। একটা সময় স্বামীরা মারা গেলে মায়েদেরকে সাদা শাড়ি পরায়া লাশের মতো করে রাখতো। এই আধুনিক যুগে আইসা স্বামী মারা গেলে মায়েরা এখন আর সাদা শাড়ি পরে না। সাদা শাড়ি পরলে কি হয় জানো? মনে যেন মনটা মরে গেছে। বুঝলাম মা? হ্যাঁ, পোলায় যখন বুঝাইছে বুঝতে তো হইবই। ইয়া সোনিয়া, তোমার লেগে দুইটা সালোয়ার কামিজ আনছি, যাও তো পছন্দ হয় কিনা। তুমি তো আবার ওই শাড়ি পরলে তোমার নাকি বুড়ি বুড়ি দেখা যায়। ঠিক কইছি না মা? একদম ঠিক কইছস। দেখছেন মা, আপনার ছেলে আমাকে বুড়ি বললো। ঠিকই তো কইছে। ভাইয়া, আমার জন্য কিছু আনো নি? আমার স্মার্ট ভাইয়ের জন্য আমি আবার নাই না পারি। এই যে তোর লইগা ভালো কোয়ালিটির 4টা শার্ট আনছি, দেখ তো পছন্দ হয় কিনা। এই নে ধর, দেখ কি ঠিক আছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। ওই ধন্যবাদ তো দিলি না। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ব্রাদার। ও বাজান, হ্যাঁ। তোর লেগে কিছু আনস তাই? আমি আনুমনি, আমার তো ঘরে আমার মেলা কাপড় চোপড় করে। এই আমার কিছু খাইছো দাও, খিদা লাগছে। খাইছো মা তুমি? আমি খাইছি। আমি একটু হাত মুখ দিয়ে দিচ্ছি, খাবার পাবো। আচ্ছা। আমি তোমারে কইতে চাইছিলাম তোমার বাবার বিশাল সয় সম্পত্তি যা আছে না, এগুলার ভাগ বাটোয়ারাটা কইরা ফেলাও। করবো তো ঠিকই, কিন্তু তোমার সৎ ভাই সে আগে নিজের পাল্লাটারে ভারী করব, তারপর হয়তো যদি কিছু থাকে তাহলে তোমাদেরকে দিলে দিব, না দিলে নাই। তবে একটা কথা মনে রাখো, ওই দুলাল কিন্তু তোমার মার পেটের ভাই না, তোমার সৎ ভাই। না না, যেই ভাই আমাকে এত ভালোবাসে সে কিনা আমার সাথে বেইমানি করবে, এটা আমার বিশ্বাস হয় না। হ্যাঁ করবে, অবশ্যই করবে। আচ্ছা, তোমার এই বয়সে তুমি কি কখনো দেখছো এক সৎ ভাই অন্য সৎ ভাই বোনদেরকে সহজে সম্পত্তির ভাগ দিতে? সহজে সম্পত্তির ভাগ দেয় না। আরে চুল দাড়ি আমার তো আর এমনি এমনি পাকে নাই, অভিজ্ঞতার ভারে পাকছে। তাছাড়া তোমার বাবা ছিল আমার ঘনিষ্ঠ বন্ধু, ছোট থেকে তোমার বাবা আর আমরা একসাথে বড় হয়েছি। তার গোপন যত কথা ছিল সব কথা আমার সাথে শেয়ার করতো, আমারে বলতো। তাইলে তো চাচা আপনি সবকিছুই জানেন। জানি মানে? অবশ্যই জানি। আর তোমার বাপের সয় সম্পত্তি কোথায় আছে, কার কাছে আছে, এই সব কিছু আমার চেয়ে বেশি আর কে জানে? তাইলে চাচা আপনি আমার বাবার বন্ধু হিসেবে সবকিছু খুলে বলুন। অবশ্যই খুলে কমু, খুলে কোয়ার জন্যই তো তোমার ডাইকে আমার বাড়িতে আনছি। শোনো, তোমার বাপে
মইরা যাওয়ার আগে তার সয় সম্পত্তি তার বড় পোলার নামে লিখে দিয়ে গেছে। কি করতেছেন চাচা? বাবা আমার নামে কিছুই দেয় নাই। শুধু তোমার নামে না, তোমার মায়ের নামও কিছু রেখা দিয়া যায় নাই। শোনো আলাল, তুমি এখনো যাইবা, যাইয়া তোমার সম্পত্তির ভাগ সমান সমান চাইবা। যদি না দিবার চায় তাহলে তুমি এলাকার ময়মুরব্বী সবার কাছে বিচার দিবা, ওইখানে আমিও থাকুম। যাও, এখনই যাও। ঠিক আছে চাচা, আপনি একদম চিন্তা করবেন না। আমার সম্পত্তির ভাগ আমার কিভাবে নিতে হইবে আমি খুব ভালো করে জানি। এই তো বুঝা পালাইছো। যাও। আর ও যদি আমার সম্পত্তি না দেয় তাহলে আপনাদের সবাইকে নিয়ে গ্রামে বিচার বসাবো। হ্যাঁ, আর শোনো, চা খেয়ে যাও, তোমার চাষি তোমার লাগে চা বানাইতেছে। যাও। না চাচা, এখন চা খাওয়ার সময় নাই। আমি এখনই গিয়ে আমার ভাগের সম্পত্তি আমি বুঝে নিব। চাচা আমি যাই। যাও। দুলাল, আমি মেম্বার, তুই আমার সাথে বেয়াদবি করছস, আমার মুখের কাছে আঙ্গুল উঠাইয়া কথা বলছস। আমি যে অপমান আমি সহ্য করতে পারতেছি না দুলাল। তোরে আমি এমন শাস্তা করবো, তোর গালের রোগ সোজা না করা পর্যন্ত আমি তোরে ছাড়তেছি না, কথাটা মনে রাখিস। মা, ভাবি, কোথায় তোমরা? এক্ষুনি বেরিয়ে আসো। আমার সাথে চালাকি এগুলো একদম বস্তার করবো না আমি। কি রে, কি হয়েছে? আমার চিৎকার করতেছস কে? বাড়ির মধ্যে এসে চিল্লাচিল্লি করতেছ, কি হয়েছে? আমি কি এতিমখানার ছেলে নাকি? আমি কি রইস মোল্লার ছেলে না? আহা, এসব কি আজে বাজে কথা কইতেছস? তুমি কি আমাকে গর্বে ধরনি? আলাল, এত বাজে কথা না বলে কার কাছে কি শুনে আসছো সেটা বলো। কার কাছে কি বলবো? মা তো মোল্লাবাড়ির বউই না। মা যদি মোল্লাবাড়ির বউই হইতো তাহলে ইসলামিক শরিয়ত অনুযায়ী সম্পত্তির ভাগ পাইতো। আর আমি যদি রইস মোল্লার ছেলে হইতাম তাহলে আমি সমান সমান ভাগ পাইতাম। অথচ তুই আর মা কোনো সম্পত্তির ভাগেই পাস নাই, তাই না? ঠিক তাই। তুই কেন সম্পত্তি পাস না আর বাপ কেন আমার নামে সম্পত্তি লিখা দিচ্ছে জানোস তুই? তোর উড়নচণ্ডী স্বভাবের কারণে তোরে কোনো বাপের সম্পত্তি দিয়ে যায় নাই, মারে দিয়ে যায় না এই কারণে যে মায়ের সম্পত্তি তুই ফুসলা ফাসলা লেখা নিয়ে নষ্ট করে ফেলবি। এই জন্য তোকে দুইজনের একজনের বাপে কোনো সম্পত্তি দেওয়া যায় নাই। আর সেই সুযোগটা নিয়ে তুমি সব সম্পত্তির মালিক হইছো, তাই না? আমি হয়েছি, তাতে সমস্যা কি? কি করবি তুই? এখন আমি সাবালক হয়েছি, সব বুঝতে শিখেছি। এখন আমি সব সম্পত্তি সমান সমান ভাগ চাই। না, আমি কাউরে কোনো সম্পত্তি দিব না। এসব তুমি কি বলছো? যার যার সম্পত্তির ভাগ তাকে বুঝিয়ে দাও। না, আমি দিব না। ঠিক আছে, তুমি দিও না। কিভাবে সম্পত্তির ভাগ নিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আমি এখনই মেম্বারকে নিয়ে সালিশ বসার ব্যবস্থা করতেছি। আপনারা এতক্ষণ পর্যন্ত তো আলালের সব কথা শুনলেন। আলালের কথা শুনে কি বুঝলেন? আলালের কথা শুনে বোঝা গেল রহিজ মোল্লার যত সয় সম্পত্তি আছিল সমস্ত সয় সম্পত্তির মালিক হয়ে বসে আছে এই দুলাল। দুলাল কি কাজটা ঠিক করছে আপনারাই বলেন? না না, ঠিক হয় নাই। না না, এটা তো উনি ঠিক করে নাই। দুলাল এটা তো ঠিক করে নাই। যেহেতু ওরা দুই ভাই সম্পত্তি, ওর বাবার সম্পত্তি, এটার সমানভাবে ভাগ-বাটোয়ারা হওয়া খুব জরুরি এবং উচিত। এটাতে দুলাল কি বলে? রাজি থাকবো না কেন? কারণ আলাল আমার ছোট ভাই, বাপের সম্পত্তির প্রতি ওরও হক আছে, ওরও অধিকার আছে। ও ছোট ভাই, এটা তার অধিকার, তাহলে এতদিন দিলা না কেন? এই নাটকটা করলা কেন? চাচা, আমি যেটা ধারণা করছিলাম ওইটাই সঠিক। এই যে আলাল রে যত বুদ্ধি পরামর্শ, সে বুদ্ধিদাতা আপনি না? দুলাল, এটা কিন্তু রাস্তাঘাট না। আমি কিন্তু বেয়াদবি মোটেও সহ্য করব না। এটা একটা সমাজের সালিশি বৈঠক। এই বৈঠকে আমরা মান্যগণ্য লোকজন এসে বসছি একটা সমাধান করার জন্য। তোমার উল্টাপাল্টা কথা শোনার জন্য আমরা এখানে বসি নাই। এটা আমিও জানি ভালো করে চাচা, এটা রাস্তাঘাটের কোনো সালিশ না। আমার একটা মিনিট সময় দেন আপনারা।
আসলে চাচা সত্যি কথা বলতে কি, আমি ভুলে গেছিলাম যে আমি আলালের সৎ ভাই। আমি বড় ভাই হিসাবে তারে কখনোই আমি সৎ ভাই ভাবি নাই। ও যে আমার সৎ ভাই ভাবে এটা আমার কখনোই জানা ছিল না। চাচা, এই সম্পত্তি, টাকা পয়সা এগুলোর প্রতি আমার কোনোদিন লোভ ছিল না চাচা। আলাল যে আমার সৎ ভাই এটা কিন্তু আমি কখনোই ভাবি নাই, মন থেকে ভাবি নাই। কিন্তু আলাল সব সময় ভাই ভাইছে যে আমি তার সৎ ভাই। এই আলালের কথাবার্তা আমার আগেই সন্দেহ ছিল। তারপর আমি বাড়িতে আইলাম, বাড়িতে আইসা এই যে দলিল এগুলো বাইর করলাম। বাইর করে দেখি যে আমার বাপ রইস মোল্লা আমার নামে সব সম্পত্তি লেখা দিছে। আমার বাপ যেটা একটা ভুল করছে সেটা আমি বুঝতে পারছি চাচা। চাচা, আমি কোনোদিনও চাই নাই যে এই মোল্লা বাড়ির কোনো কিছু ভাগাভাগি হোক, আর এখনো চাই না চাচা। এই যে এটা হলো সেই দলিল, আমার বাপ আমার নামে সব সম্পত্তি লেখা দিয়ে গেছে। আর এইটা হলো এই দলিল, আমি আমার সম্পত্তি আমি আমার ভাইয়ের নামে সবকিছু লেখা দিছি। তোর সম্পত্তি লাগবে না, দেখ দে তোর সম্পত্তি। তুই এটা কি করলি? মাগো, আমি যা কিছু করছি আমার ভাইয়ের খুশির জন্য, সুখের জন্য সব কিছু করছি। আমার সম্পত্তি যা আছে সব কিছু দিয়ে দিছি। আমার আর কিছু নাই, আমি ফাঁকা। কিন্তু একটা জিনিস আমি তোরে দিব না। আমি তোরে সব সম্পদ দিয়ে দিছি রে ভাই, সব কিছু। আমার কাছে কিছু নাই, তবে একটা সম্পদ, এই সম্পদটা তোর আমি দিব না। এই সম্পদটা আমি নিয়ে যাবো যে সম্পদের কাছে তোর এই যে কোটি টাকার সম্পদ তুচ্ছ, সেটা হইলে কি আমার মা হইলে কি আমার আসল সম্পদ। এটা আমি তোরে দেবো না রে ভাই, এটা আমি তোরে দেবো না। আমার সম্পদ আমার মা। আমি তোমার সৎ ছেলে না, কিন্তু আমি তোমার কোনোদিন সৎ মা হিসাবে দেখি নাই না। আমার তো কিছু নাই মা, আমি গরিব, কিছু নাই। আমি শুধু তোমার নিয়ে যাবো মা, যাইবা না এই কাঙ্গাল পুরানোর সাথে মা। এই সন্তান সম্পত্তি চাইতে বড় সম্পদ তার মায়ের মনে করে, আমি তো সেই সন্তানের সাথেই যাব, আমি সেই সন্তানের সাথেই যাব। চলো মা, চলো সোনিয়া, চলো। মা আমি ভুল করে ফেলছি মা, আমার ক্ষমা করে দাও মা। আমি ক্ষমা করার কেউ না, আমি ক্ষমা করার কেউ না। ক্ষমা যদি চাইতে হয় তোর ভাইয়ের কাছে চা, যেই ভাই তোরে নিজের সন্তানের মতো বড় করছে, তোর চিন্তা করে একটা সন্তান পর্যন্ত নেয় নাই, তুই সেই ভাইয়ের মনে কষ্ট দিছ, সেই ভাইরে পর করে দিছ। যা তোর ভাইয়ের কাছে মাপ চা, তাইলে আমি মাপ করব। ভাইয়া প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, তোমাদের স্যার আমি সম্পত্তি চাই না। খারাপ তোর প্রতি আমার আর কোনো রাগ নাই রে ভাই, তুই তোর ভুল বুঝতে পারছিস। আমার বুকের ভাই, আজ থেকে আমরা আপন দুই ভাই।